প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে উচ্চ মাধ্যমিক আইসিটির যে সালের প্রশ্নগুলো ছিল সেই সালের প্রশ্ন সলভ করা হবে। আজকে প্রথম আমরা 2023 সালের ঢাকা বোর্ড সলভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো তোমাদের জন্য কিন্তু 2023 সালটা খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু তোমাদের পরীক্ষা হবে 2025-এ, সুতরাং 23টা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে ধারাবাহিকভাবে আমি চেষ্টা করব সালের প্রশ্নগুলো সলভ করে দেওয়ার জন্য, যাতে করে তোমাদের কিছুটা হলেও হেল্প হয়। পরীক্ষায় যে ধরনের প্রশ্নগুলো আসে, অনেকেই দেখা যায় যে প্রশ্ন বোঝে না, এই জন্য উত্তর করতে পারে না, যে কারণে প্রশ্নগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো আজকে শুরু করব ঢাকা বোর্ড 2023 দিয়ে। ঠিক আছে, তাহলে শুরু করি। তো ঢাকা বোর্ড 2023-এর 1 নাম্বার যে প্রশ্নটা রয়েছে সেটি হচ্ছে, দেখো এখানে তোমাদের স্ক্রিনে আমি প্রশ্নটা দিয়ে দিয়েছি, তোমরা একটু দেখো, অথবা তোমাদের যে বই আছে সেই বইটা খুলে প্রশ্নটা মিলাইতে পারো। সেটা কি, এখানে একটি উদ্দীপক একটি ছবি দেওয়া আছে, সেটা যে ছবিটা হলো কিরকম, যে ঠিক এরকম একটা ছবি দেওয়া আছে। তারপরে এখানে বলা আছে নতুন জীবকোষ, নতুন নতুন জীবকোষ ঘর করে দেওয়া আছে, হাইব্রিড শস্য, হাইব্রিড শস্য, তারপরে আছে দুধে আমিষের পরিমাণ বাড়ানো, দুধে আমিষের পরিমাণ বাড়ানো, এভাবে দেয়া আছে। এটা হচ্ছে দৃশ্যকল্প 1, এটা হচ্ছে দৃশ্যকল্প 1 এবং দৃশ্যকল্প 2-এ বলা আছে বর্তমানে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের নিরাপত্তা, গবেষণা, এমনকি বিনোদনের ক্ষেত্রেও মানুষের ব্যবহার সীমিত করে নিয়ে আসছে। প্রযুক্তির জগতের এই চতুর্থ শিল্প বিপ্লব, এটি চতুর্থ শিল্প বিপ্লব নামেও পরিচিত। তো এবার উদ্দীপকের পরে এবার প্রশ্ন আছে ন্যানো টেকনোলজি কি। তো আশা করি তোমরা ন্যানো টেকনোলজি কি সবাই জানো। অর্থাৎ যদি আমরা সিম্পলভাবে কথা এর উত্তর দিই, সেটা হচ্ছে যে ন্যানো টেকনোলজি হলো যে একদম কোনো জিনিসের বা অর্থাৎ কোনো ধাতব বস্তুকে ন্যানো আকৃতি নিয়ে যাওয়া। আচ্ছা, ন্যানো আকৃতিটা কি? 10⁻⁹ বা 10⁻৯, অর্থাৎ 10-এর পরে যদি আমরা 8টি শূন্য দিই, 1 2 8, 10-এর পরে 8টি শূন্য দিলে যা হয়, এই 10 ন্যানোমিটার মানে হচ্ছে যে এটা হচ্ছে এত মিটার। মিটার এই এটা হচ্ছে 1 মিটারের এত ভাগ। 1 মিটারের 100 কত তাহলে হবে, দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে 1 মিটারের 100 কোটি ভাগের 1 ভাগ, এটাকে বলা হয় 1 ন্যানোমিটার। তো ন্যানো টেকনোলজি হচ্ছে কোনো ধাতব বস্তুকে এই ন্যানো আকৃতিতে নিয়ে গিয়ে কোনো কাজকে সুনিপুণভাবে কাজে লাগানো যাবে, এটাকে বলা হচ্ছে ন্যানো টেকনোলজি। তোমরা এই সংজ্ঞাগুলো অবশ্যই বই থেকে পড়ে নিবা। অনুধাবন বা ক্ষয়ে বলা আছে বর্তমানে ড্রাইভারবিহীন গাড়িতেও যাতায়াত করা যায়। ড্রাইভারবিহীন গাড়িতেও যাতায়াত করা যায়, এটা তোমাদের কাছে আশা করি নতুন কিছু না। তোমরা জানো বর্তমানে যে কি বলে, অর্থাৎ বর্তমানে যে রোবোটিক সিস্টেমে গাড়িগুলো চলে, সেখানে কোনো ড্রাইভার ছাড়াই কিন্তু গাড়িগুলো সুন্দরভাবে চলতে পারে, দূর থেকে নিয়ন্ত্রণ করা যায়। এই বিষয়টা একটু সাজায় লিখলে আশা করি এই প্রশ্নের উত্তরটা হয়ে যাবে। আচ্ছা, এরপরে গয়ে বলছে উদ্দীপকের দৃশ্যকল্প 1-এ চিহ্নিত স্থানের প্রযুক্তিটি ব্যাখ্যা করো। যে চিহ্নিত স্থানটি, অর্থাৎ এই যে প্রশ্নবোধক চিহ্ন, এখানে যে প্রশ্নবোধক চিহ্নটি দেওয়া আছে, এই প্রশ্নবোধক চিহ্নের কি বলছে, এটাকে কি বোঝাচ্ছে? এই প্রশ্নবোধক চিহ্নিত স্থানে প্রযুক্তিটি ব্যাখ্যা করতে বলছে। তো দেখো এটা কি হতে পারে। আসলে দেখো, নতুন জীবকোষ, হাইব্রিড শস্য, তারপরে দুধে আমিষের পরিমাণ বাড়ানো, এগুলো আসলে কোন প্রযুক্তির মাধ্যমে করা হয় তোমাকে এটাকে বুঝতে হবে। এটা অবশ্যই জেনেটিক ইঞ্জিনিয়ারিং। কেন জেনেটিক ইঞ্জিনিয়ারিং? আমরা জানি জেনেটিক ইঞ্জিনিয়ারিং মানে হচ্ছে কোনো জীবের জেনেটিক্যালি পরিবর্তন করা, কোনো জীবকে জেনেটিক্যালি উন্নত করা, তার ডিএনএ বা তার জিনকে অন্য কোনো জিনের সঙ্গে মিলে একটা নতুন ধরনের
জাত উদ্ভাবন করা, এটা কিন্তু জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে হয়ে থাকে। তো তুমি এই কথাগুলো একটু সুন্দরভাবে সাজায় গোছায় লিখবা। কিভাবে লিখতে পারো? এভাবে লিখতে পারো যে উদ্দীপকের দৃশ্যকল্প 1-এ চিহ্নিত স্থানের প্রযুক্তিটি হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং। বায়োটেকনোলজির মাধ্যমে কোনো জীবের জিনোমকে নিজের সুবিধা অনুযায়ী সাজিয়ে নেওয়াকেই জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা জেনেটিক মডিফিকেশন বলে। জিনোম হলো কোনো জীবের বংশগতির বৈশিষ্ট্য ধারক এবং বাহক, মানে কোনো জীবের বৈশিষ্ট্য আরেক জীবের মধ্যে যাওয়াটা হচ্ছে জেনেটিক্যালি, এটা হচ্ছে জিনোম। এটা হচ্ছে জিনোম, জীবের বংশগত বৈশিষ্ট্য বা ডিএনএ বলা যেতে পারে। ফসল উৎপাদনের ক্ষেত্রে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। যেমন সয়াবিন, বিভিন্ন উদ্ভিদের কিন্তু আমরা হাইব্রিড রূপ দেখতে পাই, যেমন হাইব্রিড বেগুন, হাইব্রিড সবজি, হাইব্রিড মানে যেগুলো আমরা আগে দেশিগুলো খাইতাম সেগুলো কিন্তু এখন হাইব্রিডে পাওয়া যায়। তো এই যে হাইব্রিড কই থেকে আসলো? এই একটা অনুন্নত জাতের সাথে আর একটা উন্নত জাতের সংমিশ্রণের ফলে কিন্তু একটা হাইব্রিড জাত আমাদের সামনে এখন আমরা দেখতে পাচ্ছি। এটাই মূলত জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর বৈশিষ্ট্য। তো এখানে দেখো দুধে আমিষের পরিমাণ বাড়ানো যেতে পারে এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং মাধ্যমে। হাইব্রিড শস্য, হ্যাঁ এটা তো আমরা বুঝতে পারলাম। নতুন জীবকোষ, এটাও নতুন জীবকোষ তৈরি করা যেতে পারে। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছ। এবার ঘ নম্বরে, চতুর্থ শিল্প বিপ্লবের ক্ষেত্রে দৃশ্যকল্প 2-এ উল্লিখিত প্রযুক্তিটির ভূমিকা মূল্যায়ন করো। আচ্ছা, এখানে কি বলা আছে? বর্তমানে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের নিরাপত্তা, গবেষণা, এমনকি বিনোদনের ক্ষেত্রেও মানুষের ব্যবহার সীমিত করে নিয়ে আসছে। প্রযুক্তির জগতে এটি চতুর্থ শিল্প বিপ্লব নামে পরিচিত। আচ্ছা, চতুর্থ শিল্প বিপ্লবের কথা বলতে গেলে যে বিষয়টা আসে সেটা হচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই বিষয়টা কিন্তু বর্তমান আমরা বুঝতে পারতেছি খুবই গুরুত্বপূর্ণভাবে এটা বিভিন্ন শিল্প কারখানায় শ্রমিকের জায়গাটা দখল করে নিয়েছে। কিভাবে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আগে যে শ্রমিকদের মাধ্যমে বিভিন্ন কাজ করে নেওয়া হতো সেটা কিন্তু এআই এর মাধ্যমে, এআই যুক্ত যেসব প্রযুক্তি রয়েছে, যেমন রোবট আছে, তারপরে এআই যুক্ত আরো অনেক যেসব অ্যাপ্লিকেশনগুলো আছে, এগুলো কিন্তু কারো সাহায্য ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে পারে। মানুষের ব্রেনের মতো ব্রেন তাদের ভিতরেও আছে, কিছুটা হলেও আছে, যেগুলো তাদের মধ্যে এগুলো ইনবিল্ট করা, এগুলো করার মাধ্যমে এই মানুষের ব্রেনের মতো ব্রেন তাদের ভিতরে ঢুকানোর মাধ্যমে কিন্তু তারা মানুষের মতো কাজ করতে পারে। এজন্য এটাকে বলা হচ্ছে, অর্থাৎ রোবোটিক্সটাকে বলা হচ্ছে চতুর্থ শিল্প বিপ্লব। রোবোটিক্সের যে বর্তমান এবং ভবিষ্যৎ যে প্রজন্ম, ভবিষ্যৎ যে অবস্থা, এটাকে বলা হচ্ছে শিল্প বিপ্লব, চতুর্থ শিল্প বিপ্লব বলা হচ্ছে। এই কথাগুলো একটু সাজা লিখলে আশা করি এটা হয়ে যাবে। তাহলে ঢাকা বোর্ডের 1 নম্বর প্রশ্নের অ্যান্সার আমরা পেয়ে গেলাম। এবার ঢাকা বোর্ডের 2 নম্বর প্রশ্নের অ্যান্সারে আসি। আচ্ছা, 2 নম্বরে 2 নম্বর প্রশ্ন বলা আছে, আমরা আগে উদ্দীপকটা পড়ি। ডাক্তার জে.সি. দেব নিয়ন্ত্রিত তাপমাত্রার চিকিৎসা পদ্ধতি সম্পর্কে বিশেষ প্রশিক্ষণ গ্রহণের জন্য জাপান গিয়েছিলেন। বিশেষ ব্যবস্থায় কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশ থেকে তিনি এই চিকিৎসা পদ্ধতি সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করে দেশে ফিরে এসেছেন। এখন তার কাছে রোগী এলে তিনি বেশ কিছু জটিল রোগের অপারেশন সফলতার সাথে এই চিকিৎসা পদ্ধতি প্রয়োগ করে থাকেন। আচ্ছা, এখন একটা বিষয় তোমাদের বলি, অনেকে এরকম আছো যারা উদ্দীপক বোঝো না, প্রশ্ন বোঝো না। প্রথমেই তোমাকে উদ্দীপকটা বুঝতে হবে। এই উদ্দীপকে দেখো কি বলা আছে, ডাক্তার জে.সি. দেব নিয়ন্ত্রিত তাপমাত্রার চিকিৎসা পদ্ধতি সম্পর্কে বিশেষ প্রশিক্ষণ গ্রহণের জন্য জাপান গিয়েছিলেন। উদ্দীপকের এই অংশটা একটি গুরুত্বপূর্ণ কথা। এখানে একটা ক্লু দেওয়া আছে, আর বিশেষ ব্যবস্থায় কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশে থেকে তিনি এই চিকিৎসা পদ্ধতি সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করে দেশে ফিরেছেন। এখানে কিন্তু আরেকটা ক্লু দেওয়া আছে। প্রথম ক্লুটা তোমাকে ধরতে হবে, দ্বিতীয়টা মানে উদ্দীপকের ক্লুগুলো তোমাকে ধরতে হবে। ক্লু এখানে কিন্তু সরাসরি বলে দেওয়া নাই যে এই প্রযুক্তি সেই প্রযুক্তি, তোমাকে ধরতে হবে। কিভাবে? দেখো, নিয়ন্ত্রিত তাপমাত্রা মানে কি? ক্রায়ো সার্জারি। ক্রায়ো সার্জারি কেন? কারণ ক্রায়ো সার্জারি একটা নির্দিষ্ট তাপমাত্রার মাধ্যমে চিকিৎসা করা হয়। তাহলে আমরা প্রথম ক্লু বুঝলাম এটা ক্রায়ো সার্জারি হবে। আর দ্বিতীয় ক্লুটা কি? বিশেষ ব্যবস্থায় কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশে। কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশ, তাহলে এটা কি হবে? ভার্চুয়াল রিয়েলিটি। অর্থাৎ ভার্চুয়াল রিয়েলিটি চিকিৎসা ক্ষেত্রে যে অবদান রাখতেছে, মানে একজন ডাক্তার সরাসরি অপারেশন করা লাগতেছে না, তিনি কম্পিউটারের মাধ্যমে একটা ভিআর বক্স চোখে লাগিয়ে তিনি অপারেশনের মতো করে সেরকম প্রশিক্ষণ নিতে পারতেছেন। তাহলে আমরা দুটো ক্লু ধরতে পারছি। তাহলে এই ক্লু ধরতে পারলে কিন্তু তুমি অ্যান্সার করতে পারবা, তা না হলে কিন্তু অ্যান্সার করা একটু কঠিন হয়ে যাবে। এখন তার কাছে রোগী এলে তিনি বিশেষ কিছু জটিল রোগের অপারেশনের সফলতার সাথে এই চিকিৎসা পদ্ধতি প্রয়োগ করে থাকেন। উদ্দীপক আমরা বুঝলাম। এবার CAD, ক্যাট কি? কম্পিউটার এইডেড ডিজাইন,
অর্থাৎ যারা প্রকৌশল বা যারা ইঞ্জিনিয়ার তারা এই ক্যাট অ্যাপসটি ব্যবহার করে থাকে, এই সফটওয়্যারটি ব্যবহার করে থাকে। এর মাধ্যমে তারা বিভিন্ন ধরনের প্রকৌশলের যে নকশা আছে, ড্রাফটিং আছে, ডিজাইন আছে, তারা এগুলো এই ক্যাটের মাধ্যমে করে থাকে। খুবই গুরুত্বপূর্ণ একটি ক্যাট, খুবই গুরুত্বপূর্ণ একটি সফটওয়্যার। আচ্ছা, আচরণিক ডেটা ব্যাখ্যা করো। আচরণিক ডেটা ব্যাখ্যা করতে বলছে, খ নাম্বার বলছে। আচ্ছা, আমরা জানি যে বায়োমেট্রিক্স কি? বায়োমেট্রিক্স মানে হচ্ছে মানুষের কিছু বৈশিষ্ট্যের মাধ্যমে তাকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা যায়, যে বৈশিষ্ট্যটা তার ছাড়া অন্য কারো ভিতরে নাই। তার মধ্যে একটা কিন্তু আচরণিক বৈশিষ্ট্য। মানুষের একজনের আচরণ কিন্তু আরেকজনের সাথে মিলবে না। যেমন কণ্ঠস্বর, এটা আমার একটা আচরণ। তারপরে আমার মনে করো হাতের স্বাক্ষর, কিবোর্ড টাইপিং, এগুলো কিন্তু আমার অনন্য এবং অদ্বিতীয়। এই বৈশিষ্ট্যগুলো কিন্তু আর কারোর ভিতরে থাকবে না, নাই। এজন্য কি বলছে এখানে, প্রশ্নটা হচ্ছে যে আচরণিক ডেটা ব্যাখ্যা করতে বলছে। বায়োমেট্রিক প্রযুক্তির আচরণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কোনো ব্যক্তিকে শনাক্ত করার জন্য আচরণিক ডেটা যেমন কণ্ঠস্বর, হাতের স্বাক্ষর এবং কিবোর্ড টাইপিং ব্যবহার করা হয়। কোনো ব্যক্তির আচরণগত বৈশিষ্ট্যগুলো ইনপুট ডেটা হিসেবে ডেটাবেজে সংরক্ষণ করা যায়। যেমন কণ্ঠস্বর, এইগুলোর ব্যবহার ডেটা সংরক্ষণ করার মাধ্যমে একজন ব্যক্তিকে কি করা যায়, অদ্বিতীয়ভাবে শনাক্ত করা যায়। আশা করি তোমরা একটু এইভাবে লিখলে, গোছায় লিখলে হয়ে যাবে। গয়ে বলছে উদ্দীপকে উল্লিখিত ডাক্তারের প্রশিক্ষণ গ্রহণের প্রযুক্তিটি ব্যাখ্যা করো। মানে ডাক্তার যে প্রশিক্ষণ গ্রহণ করেছেন একটা কম্পিউটার পরিবেশে, এখানে তাই বলা আছে যে কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশে তিনি একটা চিকিৎসা পদ্ধতি সম্পর্কে জেনেছেন, বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছেন। তাহলে এটা কি হবে? এটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। উদ্দীপকে উল্লিখিত ডাক্তারের প্রশিক্ষণের যে প্রযুক্তি সেটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। এখন তুমি চিকিৎসা ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটির যে অবদান সেটা তুমি ব্যাখ্যা করে দিবা। এটা তোমার বইয়ে অবশ্যই আছে, তুমি এটা একটু পড়লে বুঝতে পারবা চিকিৎসা ক্ষেত্রে কিভাবে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার হয়ে থাকে। যেমন ভার্চুয়াল রিয়েলিটি মানে কি? কাল্পনিক বাস্তব। মানে একজন ডাক্তার সরাসরি কোনো রোগীকে অপারেশন করবেন না করে কি করবেন, তিনি একটা ভিআর বক্স তার চোখে লাগাবেন, তিনি দেখবেন তার সামনে একজন রোগী শুয়ে আছে, তিনি এখন বিভিন্ন অস্ত্র যন্ত্রপাতি দিয়ে সেই রোগীর অপারেশন করতে পারবেন। সেটা কিন্তু রোগীকে সরাসরি কাটার মাধ্যমে না, অথবা শুধু অপারেশন না, আরও যে সমস্ত চিকিৎসা পদ্ধতি রয়েছে সেগুলো তার এই ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে কিন্তু 100% শেখানো সম্ভব। এই কথাগুলো একটু সাজায় লিখলেই আশা করি হয়ে যাবে। ঘয়ে বলছে উদ্দীপকে উল্লিখিত চিকিৎসা পদ্ধতিতে তথ্য ও যোগাযোগ পদ্ধতির অবদান মূল্যায়ন করো। এখন একটাতে বলা আছে কি যে ডাক্তারের প্রশিক্ষণ নেওয়ার যে সিস্টেম সেটা কি, আরেকটা হচ্ছে চিকিৎসা পদ্ধতি। দুইটা ক্লু কিন্তু আমরা এখানে উদ্ঘাটন করেছিলাম। তাহলে চিকিৎসা পদ্ধতিটা কি? আসলে এই যে নিয়ন্ত্রিত তাপমাত্রায় যে চিকিৎসা পদ্ধতিটা দেওয়া হলো সেই পদ্ধতিটা আসলে কি, সেটা কিন্তু মূলত ক্রায়ো সার্জারি। কেন? ক্রায়ো মানে হচ্ছে ঠান্ডা, আর সার্জারি মানে চিকিৎসা। ঠান্ডা তাপমাত্রা মানে অত্যন্ত কম তাপমাত্রায়, শীতল তাপমাত্রায় যখন কোনো রোগের চিকিৎসা করা হয় সেটাকে বলা হয় কিন্তু ক্রায়ো সার্জারি। রোগের বলতে কোনো রোগীর কোনো আক্রান্ত স্থান, যেমন টিউমার হতে পারে, সেটা কোনো ঘা হতে পারে, বা মানে অতিরিক্ত মাত্রার কোনো চর্মরোগ হতে পারে, এই বিষয়গুলো কিন্তু অত্যন্ত ঠান্ডা শীতল তাপমাত্রায় এই চর্মরোগ বা এই তোমার টিউমারের কোষগুলোকে ধ্বংস করে দেওয়া যায়, যার মাধ্যমে রোগী ওইখান থেকে মুক্তি পায়। তো এটা মূলত ক্রায়ো সার্জারির অবদান। এই বিষয়টা একটু ভালো করে তুমি লিখতে পারলেই হয়ে যাবে আশা করি। মানে ক্রায়ো সার্জারির বিষয়গুলো একটু লিখলেই হয়ে যাবে। তাহলে ঢাকা বোর্ডের 1 এবং 2 নম্বর প্রশ্নের অ্যান্সার আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এবার ঢাকা বোর্ডের 3 নম্বর যে কোশ্চেনটা আছে সেটা হলো কলেজের প্রশাসনিক ভবন, একাডেমিক ভবন, লাইব্রেরি ভবন এবং অন্যান্য কাজে ব্যবহৃত ভবনগুলো স্বল্প দূরত্বে অবস্থিত। বর্তমানে প্রতিটি ভবনের কম্পিউটারগুলো নিজস্ব নেটওয়ার্ক ব্যবস্থায় পারস্পরিক তথ্য আদান প্রদান করতে পারে। অধ্যক্ষ মহোদয় এখন সকল কম্পিউটারকে একই নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করলেন। সেটা হচ্ছে উদ্দীপক। ক নাম্বার কি বলছে? পিকোনেট কি? আচ্ছা, পিকোনেট মানে হচ্ছে স্বল্প দূরত্বে থাকা অবস্থিত কোনো ব্যক্তির ব্যক্তিগত ডিভাইসের মধ্যে তথ্য আদান প্রদানের যে মাধ্যম তাকে বলা হয় পিকোনেট। বা ধরে নিতে পারো যে এটা ল্যান হতে পারে, লোকাল এরিয়া, বা ল্যান না, প্যান হতে পারে, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। এটা হচ্ছে পিকোনেট, একে বলা হয় সংক্ষেপে বলা হয় পিকোনেট। আচ্ছা, ক্ষয় কি বলা আছে? ব্যবহারকারী এবং সার্ভিস প্রদানকারী উভয়ই লাভবান হয়ে থাকেন। আচ্ছা, এইটা তোমরা যারা লেকচার পাবলিকেশনসের বইটা পড়ো সেখানে
ক্লাউড কম্পিউটিং নামে যে যে বিষয়টা রয়েছে সেখানে তুমি দেখবা যে ক্লাউড কম্পিউটিং একটা বিষয় এইভাবে বলা আছে যে লাভবান ভোক্তা এবং কি বলছে এখানে যে ব্যবহারকারী এবং সার্ভিস প্রদানকারী উভয় লাভবান হয়ে থাকে, মূলত ওইখান থেকে কিন্তু লাইনটা নেওয়া হয়েছে। তো এইখানে বিষয়টা কি তাহলে, এটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং। কেন, মনে করো তোমার ছোট কম্পিউটার রয়েছে। ক্লাউড কম্পিউটিং সম্পর্কে আশা করি তোমাদের ধারণা আছে, তারপর একটু বলি। সেটা হচ্ছে, ধরো তোমার ছোট কম্পিউটার আছে, তোমার স্টোরেজ পরিমাণ কম, তুমি এখন চাচ্ছ যে তুমি স্টোরেজ ভাড়া নিবা বা তুমি হার্ডওয়্যার ভাড়া নিবা। সেটা কিভাবে, যে সারা পৃথিবীতে যে ছড়াই ছিটা যে নেটওয়ার্কগুলো আছে, ইন্টারনেটগুলো আছে, তাদের মধ্যে যে কোনো একটা প্রোভাইডারের কাছ থেকে তুমি বললা যে ভাই আমি 1000 জিবি বা মানে আমার বিপুল পরিমাণ একটা স্টোরেজ দরকার, আপনারা আমাকে ভাড়া দেন। তারা তোমাকে ভাড়া দিবে, তখন তুমি তাদের স্টোরেজগুলো অনলাইন ভিত্তিকভাবে ব্যবহার করতে পারবা, কোনো কিছু রাখতে পারবা এবং যে কোনো সময় কোনো কিছু সেটা তোমার কাজে ইউজ করতে পারবা। এটাই কিন্তু মূলত ক্লাউড কম্পিউটিং। তো সারা পৃথিবীর এই যে কোনো ধরনের ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা যে কোনো ধরনের স্টোরেজ যে অ্যাপসগুলো আছে সবই কিন্তু এই ক্লাউড কম্পিউটিং এর আওতায় মধ্যে পড়ে। তো দেখো তাহলে যিনি এখানে ইউজ করতেছেন তিনিও লাভবান হচ্ছেন, তিনি অনেক বেশি স্টোরেজ পাচ্ছেন, আবার যিনি এটা প্রোভাইড করতেছেন তিনিও কিন্তু এর বিনিময়ে কিছু অর্থ উপার্জন করতে পারছেন, কিছু না প্রচুর পরিমাণ অর্থ উপার্জন করতে পারছেন। এজন্য এখানে বলা হচ্ছে ব্যবহারকারী এবং সার্ভিস প্রদানকারী উভয়ই এই ক্লাউড কম্পিউটিং এর মাধ্যমে উপকৃত বা লাভবান হয়ে থাকেন। এবার গয় আসো, উদ্দীপকে উল্লিখিত কলেজের একাডেমিক ভবনের নেটওয়ার্ক ব্যবস্থা ব্যাখ্যা করো। তাহলে কলেজের প্রশাসনিক ভবন, একাডেমিক ভবন, লাইব্রেরি ভবন এবং অন্যান্য কাজে ব্যবহৃত ভবনগুলো স্বল্প দূরত্বে অবস্থিত। তাহলে কাছাকাছি দূরত্বের মধ্যে যে নেটওয়ার্ক ব্যবস্থা আছে সেটাকে বলা হয়, কি বলা হয়, ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক। কাছাকাছি দূরত্বের সর্বোচ্চ 1 কিলোমিটার হতে পারে, এর মধ্যে যে ইন্টারনেট ব্যবস্থা থাকে সেটাই কিন্তু মূলত ল্যান। তো এই ল্যান সম্পর্কে তুমি একটু বিস্তারিত কথা বলে দিবা, আলোচনা করে দিবা, তাহলে কিন্তু অ্যান্সারটা হয়ে যাবে। অধ্যক্ষ মহোদয়ের পরিকল্পনা সবচেয়ে কম খরচে বাস্তবায়নের জন্য কোন ট্রান্সমিশন মিডিয়া উত্তম? যৌক্তিক ব্যাখ্যা করো। আচ্ছা, তাহলে অধ্যক্ষ মহোদয় কি প্ল্যান করলেন, যে অধ্যক্ষ মহোদয় এখন সকল কম্পিউটারকে একই নেটওয়ার্কে আওতায় আনবেন, মানে সব যতগুলো কম্পিউটার আছে সব কম্পিউটারের সঙ্গে একটার সাথে যেন একটা যোগাযোগ থাকে, এই ব্যবস্থা অধ্যক্ষ মহোদয় গ্রহণ করার চেষ্টা করলেন। তাহলে কোন পদ্ধতি ব্যবহার করলে অল্প খরচে এবং ভালো একটা ট্রান্সমিশন মিডিয়া আসলে করা যাবে, সেটা কি? আচ্ছা, এখন আমাদের দুইটা পদ্ধতি এখানে আছে, একটা হচ্ছে ওয়্যার্ড মানে তারযুক্ত, একটা হচ্ছে ওয়্যারলেস। এখন কোনটা বেশি লাভবান, মানে স্বল্প খরচ এবং ভালো কানেকশন পাওয়া যাবে? তাহলে আমরা সবাই বুঝতে পারতেছি স্বল্প খরচ এবং ভালো কানেকশনের জন্য অবশ্যই ওয়্যার্ড মানে যেটা তারযুক্ত সেটাই কিন্তু বেশি লাভজনক। কেন? কারণ ওয়্যারলেস রাউটার ধরো, তারপরে আরো ওয়্যারলেস যেসব সার্ভার আছে, ডিভাইসগুলো আছে, এগুলো তুলনামূলক অনেক বেশি দাম। এবং দেখা গেল যে যদি একটু কম মানের ডিভাইস হয় তাহলে কিন্তু ডেটা স্পিড কমে যায়। কিন্তু একটু ভালো মানের তারের মানে ওয়্যার্ড, যদি আমি তারের কথা বলি, তাহলে সেই তারগুলো খুব বেশি দামের নয়, সেগুলো ব্যবহার করলে কিন্তু খুব সহজেই এগুলোর থেকে কম খরচে ব্যবহার করা যাবে এবং অবশ্যই ডেটা স্পিড খুব বেশি হবে। তাহলে বলা যায় যে ওয়্যারলেসের থেকে তিনি যদি ওয়্যার্ড তারযুক্ত ইন্টারনেট পদ্ধতি বা সিস্টেম চালু করেন, তাহলে কিন্তু ট্রান্সমিশন মিডিয়া চালু করে, তাহলে কিন্তু তিনি কম খরচে এটা বাস্তবায়ন করতে পারবেন। তো ঢাকা বোর্ডের 3 নম্বর কোশ্চেন সলভ হয়ে গেল। আচ্ছা, এবার ঢাকা বোর্ডের 4 নম্বর কোশ্চেন কি? উদ্দীপকে এইভাবে দুটি উদ্দীপকের চিত্র দেওয়া আছে। চিত্রগুলো কিরকম? হ্যাঁ, একটা দেওয়া আছে এভাবে দেওয়া আছে, আরেকটা দেওয়া আছে কিভাবে? এই দুইটা চিত্র এখানে কিন্তু দেওয়া আছে, এখানে লেখা আছে হাফ লেখা আছে। এখন বলছে ডিমডুলেশন কি? আচ্ছা, ডিমডুলেশন কি? মডুলেশন কি? আচ্ছা, মডুলেশন যদি বলি তাহলে মডুলেশন মানে হচ্ছে যে ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে রূপান্তর করা। তাহলে ডিমডুলেশন কি? এখন তার উল্টাটা হবে যে অ্যানালগকে ডিজিটালে রূপান্তর করা, এটাকে বলা হয় ডিমডুলেশন। ক্ষয় বলছে মালিকানার ভিত্তিতে নেটওয়ার্কের ধরন ব্যাখ্যা করো। তাহলে মালিকানার ভিত্তিতে নেটওয়ার্ক কত ধরনের? মালিকানার ভিত্তিতে নেটওয়ার্ক 2 ধরনের, প্রাইভেট নেটওয়ার্ক এবং পাবলিক নেটওয়ার্ক। প্রাইভেট নেটওয়ার্ক কি? যেটা ব্যক্তিগতভাবে ব্যবহার করা হয়। আর পাবলিক কি? যেটা ব্যক্তিগতের বাইরেও আরো লোক ব্যবহার করতে পারবে, সেটা কিন্তু পাবলিক নেটওয়ার্ক। আচ্ছা, গ বলছে উদ্দীপকের চিত্র 1 এর নেটওয়ার্ক টপোলজি ব্যাখ্যা করো।
তো এটা নেটওয়ার্ক টপোলজির কথা এখানে বলা আছে। তো উদ্দীপকের 1 নাম্বার যে টপোলজিটা সেটা কি হবে বলো? সেটা অবশ্যই বাস টপোলজি। কেন বাস টপোলজি? দেখো প্রথমেই দেখা যাচ্ছে একটা বাসের মতো, আমরা যখন বাসে উঠতে গেলে দেখবা দুই দিকে সিট থাকে এবং মাঝখান দিয়ে হাঁটার রাস্তা থাকে। এটা হচ্ছে মনে রাখার একটা কৌশল, দুই দিকে সিট থাকে এবং মাঝখান দিয়ে হাঁটার রাস্তা থাকে। তো এখানে দেখো ঠিক একইভাবে এই টপোলজিটাতে এই একই ধরনের সিস্টেম বর্ণনা এখানে দেওয়া আছে, এই জন্য এটাকে বলা হচ্ছে বাস টপোলজি। আচ্ছা, এখন কি বলছে এখানে প্রশ্ন? কি বলছে? প্রশ্ন বলছে এই তাহলে তুমি এখন বাস টপোলজি বর্ণনা করো। তাহলে বাস টপোলজি বর্ণনা করলে কিন্তু হয়ে যাবে, ব্যাখ্যা করলে কিন্তু হয়ে যাচ্ছে। উদ্দীপকে উল্লিখিত চিত্র 1 এবং চিত্র 2 এর টপোলজির মধ্যে কোনটি বেশি সুবিধাজনক? এখন কথা হলো এই দুটো টপোলজির কোনটা কি সেটা তুমি আগে ভালো করে বোঝো। তাহলে এটা যদি বাস টপোলজি হয়, এটা কি? এটা হচ্ছে স্টার টপোলজি। কেন? দেখো তারার মতো দেখা যাচ্ছে, তারার মতো দেখা যাচ্ছে, এই জন্য এটাকে বলা হচ্ছে স্টার টপোলজি। তো এই স্টার টপোলজি এবং বাস টপোলজির মধ্যে কোনটা বেশি ভালো, কোনটা বেশি সুবিধাজনক? তাহলে তুমি এটা এখন ব্যাখ্যা করলেই কোনটি উত্তম সেটা ব্যাখ্যা করলে কিন্তু হয়ে যাবে। তো দেখো আসলে এই দুটোর মধ্যে দুটোর ব্যবহার এবং দুটোর আচরণ, দুটোর বৈশিষ্ট্য, দুটোর ব্যবহার উপযোগিতা, ইউজেবিলিটি সবকিছুর উপর নির্ভর করবে যে কোনটা বেশি কি, কোনটা বেশি, কোনটি উত্তম, কোনটি উত্তম সেটা ব্যবহার সেটা করবে যে কোনটার ইউজেবিলিটি কেমন বেশি, কোনটার খরচ কম, কোনটার স্পিড বেশি, এগুলো কিন্তু মূলত নির্ভর করবে। তো দেখা যাচ্ছে দুটোর মধ্যে দুটোই কিন্তু বিভিন্ন ক্ষেত্রে একে অপরকে বিট করতে পারে। সুতরাং আমরা বলতে পারতেছি না যে এটা থেকে এটা ভালো, এটা থেকে এটা ভালো। দুই ক্ষেত্রে কিন্তু ভালো এবং খারাপ উভয় দিকই আছে। সুতরাং দুইটা সমান সমানে সমান তালে চলবে। তো তুমি দুটার বৈশিষ্ট্য বলে পড়লে বুঝতে পারবা যে আসলে দুইটা সমান তালে দিক, সমান তালে এগোচ্ছে। তো এটা হলো প্রশ্ন নাম্বার 4। এবার 5 নাম্বার প্রশ্নের দিকে যাওয়া যাক। আচ্ছা, এক কাজ করি, আমরা অধ্যায় ভিত্তিক ভাবে আগাই, তাহলে বিষয়টা মনে হয় ভালো হয়। তো প্রশ্ন 8 এবং 9 যেটা, সেটা আমরা যেহেতু ওটা অধ্যায় 2 থেকে আসছে, অধ্যায় 3 থেকে আসছে, সংখ্যা পদ্ধতি থেকে আসছে, সুতরাং আমরা ওইটা আগে করি। বলা আছে রনি এবং জনি এবারের 21-এর বইমেলা থেকে যথাক্রমে 346, এটা অক্টালে দেওয়া আছে, এবং একটা বাইনারি সংখ্যা দেওয়া আছে, এত টাকার বই কিনেছেন। কয় বলা আছে অ্যাস্কি কোড কি? আচ্ছা, অ্যাস্কি কোড কি সবাই তোমরা আশা করি জানো, এটা যে অ্যাস্কি কোডটা কি সবাই আশা করি তোমরা এটা জানো। তারপর বলি সুবিধার্থে। আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, এটা হলো একটি 7 অথবা 8 বিটের আলফা নিউমেরিক কোড। আলফা নিউমেরিক কি? যেখানে সংখ্যাও আছে, বর্ণমালাও আছে। এই ধরনের আলফা নিউমেরিক কোড যা কম্পিউটারের ইনপুট বা আউটপুট ডিভাইসের মধ্যে তথ্য সরবরাহ করে তাকে বলা হয় অ্যাস্কি কোড। আশা করি বুঝতে পেরেছো। কোডেড ডেটাকে আনকোডেড ডেটা রূপান্তর করা সম্ভব। কোডেড ডেটাকে আনকোডেড, তাহলে কোডেড ডেটাকে আনকোডেড করার জন্য কি লাগবে? একটা ডিকোডার লাগবে। একটা কি লাগবে? ডিকোডার লাগবে। যেই ডেটাটা কোডের অবস্থায় আছে সেটাকে আনকোড করার জন্য ডিকোডার লাগবে। আচ্ছা, ডিকোডার কেন লাগবে? আমরা জানি যে ডিকোডার মানে হইতেছে কম্পিউটারের ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করে, মানুষের বোধগম্য। কম্পিউটারের ভাষাকে মানুষের বোধগম্য করে কে? সেটা করে ডিকোডার। আর মানুষের ভাষাকে কম্পিউটারের বোধগম্য করে কে? এনকোডার। তাহলে কোডেড ভাষা, তাহলে অবশ্যই কম্পিউটারের ভাষা তো কোডেড। কম্পিউটারের সব ভাষা কিন্তু কোড। কেন? আমরা জানি কম্পিউটারের ভাষা হচ্ছে যান্ত্রিক ভাষা, বাইনারি ভাষা। তো এই ভাষাটা কিন্তু অবশ্যই কোড অবস্থা থাকে। এই কোডটাকে আনকোড মানে মানুষের বোধগম্য করার জন্য লাগবে অবশ্যই ডিকোডার। আর মানুষের ভাষা তো আমরা বুঝতে পারবো, সেই মানুষের ভাষাকে কম্পিউটারকে বোঝানোর জন্য কিন্তু লাগবে এনকোডার। গয়ে বলা আছে উদ্দীপকের রনি এবং জনি মোট কত টাকার বই কিনেছিল তা ডেসিমেল পদ্ধতিতে বের করো। তো দেখো খুবই সহজ অঙ্ক দিয়েছে এখানে। আসলে
একটু বুঝতে পারলেই কিন্তু এগুলো খুব কঠিন লাগার কথা না। তো গ গয়ে বলা আছে রনি এবং জনি অমর এবারে 21-এর বইমেলা থেকে যথাক্রমে 346 টাকা, তাহলে 346 টাকা কার? রনি। রনি বই কিনেছে 346, অক্টালে দেওয়া আছে। রনির বইয়ের টাকা এটা হচ্ছে রনির বইয়ের টাকা 346 টাকা। এবং জনির বইয়ের টাকা কত? জনির কত টাকা? জনির দেওয়া আছে একটা বাইনারি সংখ্যা দেওয়া, সেটা হচ্ছে 101110 এই দুটাকে কি করতে বলছে? দশমিকে রূপান্তর করতে বলেছে। দুটো সংখ্যাকে দশমিকে রূপান্তর করতে বলেছে। রনি এবং জনি মোট কত টাকার বই কিনেছিল তা ডেসিমেল পদ্ধতি নির্ণয় করো। কত টাকার বই? মোট বইয়ের টাকা ডেসিমেল মানে দশমিকে করতে হবে। তো আমি তোমাদের যখন তৃতীয় অধ্যায় করাইছিলাম তখন তোমাদের নিয়মগুলো করাইছিলাম, সেটা হচ্ছে যে মনে করো যে আমি এই দশমিক যদি কোনো অঙ্কে থাকে, কোনো অঙ্কে যদি দশমিক থাকে, ডেসিমেল থাকে বা 10 থাকে, 10 থাকে 10, তাহলে কিন্তু সেই অঙ্কটা একটু ঝামেলা হয়। এজন্য কি করতে হবে? আমরা হাইড অ্যান্ড সিক মেথড, হাইড মেথডটা ব্যবহার করবো। সেটা কি? 10কে ঢেকে রাখবো। ঠিক যেদিকে 10 আছে ঠিক সেদিকে আমি 10কে ঢেকে রাখবো। তাহলে আমি এদিকে যদি 10কে ঢেকে রাখি, 10কে ঢেকে রাখার পর আমাদেরকে যেটা বের করতে বলেছে সেটা এবং বেস, সেই বেস যদি একই দিকে থাকে তাহলে গুণ পদ্ধতি হবে। 10কে ঢেকে রাখার পর আমাকে যেটা বের করতে বলেছে 346কে দশমিক করতে বলেছে, এবং 346 আসে কিসে? অক্টালে আসে। যদি এই সংখ্যা এবং তার নিজস্ব পদ্ধতি একই দিকে থাকে তাহলে কি করতে হবে? গুণ পদ্ধতিতে করতে হবে। তাহলে আমরা এই সংখ্যাটাকে দশমিক করতে গেলে অবশ্যই গুণ পদ্ধতিতে করতে হবে। তাহলে 346 এটাকে আমাদের গুণ পদ্ধতিতে দশমিক করতে হবে। তাহলে এটাকে 0 ধরতে হবে, 1 2। আচ্ছা বাংলা দিয়ে করি, 0 1 2 ইকুয়াল। তাহলে এখান থেকে শুরু হবে, এখান থেকে শুরু হবে। তো দেখো এই সংখ্যাটি কিসে আছে? এর কোন পদ্ধতিতে আছে? অক্টালে আছে। অক্টালের বেস কত? অক্টালের বেস কিন্তু 8। তাহলে এই 8 আর আমি যে সংখ্যার স্থানীয় মান ধরেছি সেটা পাওয়ার হয়ে যাবে এবং গুণন হবে ওই সংখ্যার যে মেইন সংখ্যা, সেটা হচ্ছে 3 সঙ্গে গুণন হবে, মাঝখানে হবে প্লাস। তারপর আবার বেজ হচ্ছে 8, এখানে 1 মানে 1 পাওয়ার হবে 1, গুণন উপরের সংখ্যাটা 4, যোগ এখানে আছে 8 0 গুণন 6। আশা করি তোমরা এই অঙ্কগুলো করে এসেছো আগে। তাহলে 64 গুণন 3 প্লাস 8 গুণন 4 প্লাস 1 গুণন 6, 392। তাহলে যোগ করলে হয় 230, যোগ করলে হয় 230। তাহলে আমাদের একটা বের হলো 230 কার? এটা হচ্ছে জনির, রনির টাকা হচ্ছে 230 টাকা। এবার আমরা যদি জনিরটা বের করি, তো জনিরটা কিসে আছে? এটা কিন্তু বাইনারিতে আছে, এটাকে আমরা দশমিক করতে হবে। তাহলে আমরা এই মানটা লিখে রাখি, 200 রনি 230, রনি হচ্ছে 230 টাকা। এবার জনি কত টাকা সেটা আমরা বের করে ফেলি। দেখো জনি কত টাকা? 101110। তাহলে একই অবস্থা, 10কে ঢেকে রাখবো। ঢেকে রাখার পরে কিন্তু আমাদের এখানে সংখ্যা পদ্ধতি এবং সংখ্যা একই দিকে আছে, সুতরাং গুণ করতে হবে। তাহলে আমি এটা লিখবো 0, এটা 1 2 3 4 5 6 7, এখানে 7টি অঙ্ক আছে। এখন দেখো এই সংখ্যাটি কিসে আছে? বাইনারিতে আছে। তো বাইনারির বেজ হচ্ছে 2 আর এটা হয়ে যাবে পাওয়ার, 2 টু দি পাওয়ার 7 গুণন 1 যোগ 2 এর পাওয়ার হবে 6 গুণন 0 যোগ 2 এর পাওয়ার হবে 5 গুণন 4 গুণন 1 যোগ 2 এর পাওয়ার হবে 4 গুণন 1 যোগ 2 এর পাওয়ার হবে 3 গুণন 0। আচ্ছা আমরা এখানে আসি, যোগ 2 এর পাওয়ার হবে স্কয়ার গুণন 1 যোগ 2 এর পাওয়ার হবে 1 গুণন 1 যোগ 2 এর পাওয়ার হবে 0 গুণন 0। 2 এর পাওয়ার 7 মানে হচ্ছে 128।
তাহলে 128 গুণন 1 128 যোগ, তাহলে এটা হয়ে যাবে 0 যোগ 4 7 8 16 32, তাহলে 32 যোগ এগুলো 32, এটা হবে 16 যোগ এটা হবে 0 যোগ এটা হবে 4 যোগ এটা হবে 2 যোগ এটা হবে 0। 128 আর 32 160 76 76 4 80 82 182, তবে 182 দশমিক 182। তো জনের টাকা বের হলো 182, তাহলে দুইটা কিন্তু দশমিক, এখন দশমিক এটাও দশমিক। তো দেখো আমাদের প্রশ্নে কি বলা ছিল, প্রশ্নে বলা ছিল যে কে রনি ও জনি মোট টাকার বই কিনেছিল, তা মোট কত টাকার বই কিনেছিল, তাহলে দুটাকে আমাদের এখন যোগ করতে হবে। মোট কত টাকা বলছে, তাহলে আমরা এখন লিখবো মোট কত টাকা। তো রনি 230 টাকা, জনি 230 টাকা, তাই না, 230 টাকা, আর জনি 182 টাকা। কত হয় যোগ করলে, যোগ করলে হয় 412 টাকা। টাকা এই আসে মোট টাকার পরিমাণ। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছো। এবার বলছে উদ্দীপকের দুইজনের মধ্যে কে বেশি মূল্যের বই কিনেছিল তা 2 এর পরিপূরক পদ্ধতিতে নির্ণয় করো। 2 এর পরিপূরক পদ্ধতিতে নির্ণয় করা মানে হচ্ছে 2 এর পরিপূরক পদ্ধতিতে বিয়োগ করার মাধ্যমে। তাহলে আমরা কি করব, কে বেশি টাকার বই কিনেছিল, তো আমরা বিয়োগ করলে বুঝতে পারবো যে কে বেশি টাকার বই কিনেছিল। তো দেখো আমরা বুঝতে পারতেছি যে উদ্দীপকের মধ্যে রনি কিন্তু বেশি টাকার বই কিনেছিল, সুতরাং আমরা এখন 2 এর পরিপূরক পদ্ধতিতে এই দুটোকে বিয়োগ করার মাধ্যমে যোগ করব। আশা করি বুঝতে পারবো। দেখো তো আমরা লিখবো রনি কত 230 10 আর জনি 182 10। আচ্ছা, রনির টাকাটা কি বাইনারিতে আছে? না, রনির টাকাটা বাইনারিতে নাই, সুতরাং আমরা রনির টাকাটা বাইনারি বের করব। আর জনির টাকাটা কি বাইনারিতে আছে? হ্যাঁ, জনির টাকাটা বাইনারিতে আছে। জনির টাকাটা কি 1 0 1 1 0 1 1 0। জনির টাকাটা কিন্তু বাইনারিতে অলরেডি আছে, কিন্তু রনির টাকাটা কিন্তু বাইনারিতে নাই, সুতরাং আমরা রনির টাকাটাকে বাইনারিতে বের করব। বাইনারি বের করব রনির টাকাটা। হ্যাঁ, রনির টাকাটা আমরা বাইনারিতে বের করব। তাহলে 230 কে আমাদের করতে হবে বাইনারি। তাহলে অঙ্কটা ঠিক আগের মতো হয়ে গেল। এখানে আছে, এখানে আমি 10কে ঢেকে রাখবো। 10কে ঢেকে রাখলে যেখানে সংখ্যা আছে তার উল্টো দিকে বের করতে বলছে বাইনারি। সুতরাং মানে উল্টো মানে কি, সমান সমানের বিপরীত পাশে। তাহলে 10কে ঢেকে রাখলে সমান সমানের বিপরীত পাশে যদি বের করা, যেটা বের করতে সেটা থাকে, তাহলে কিন্তু ভাগ করতে হয়। যেটা বের করতে বলেছে সেটা থাকলে সেটা কিন্তু ভাগ করতে হয়। সুতরাং আমরা এটাকে ভাগ পদ্ধতিতে সমাধান করব। কিভাবে? 2 দিয়ে ভাগ করব। যেহেতু বাইনারির বেজ হচ্ছে 2, সুতরাং আমরা 2 দিয়ে ভাগ করব। 10 দিয়ে ভাগ করব না, 2 দিয়ে ভাগ করব। 230 কে আমরা 2 দিয়ে ভাগ করে করে আমরা সেটা বাইনারি সংখ্যা বের করব। 115 থাকলো ভাগশেষ 0। 2 দিয়ে ভাগ করলে হয় কত? 5 দুগুণে 10, 7 দুগুণে 14, থাকলো 1। দিলে হয় 3 দুগুণে 4, 17, 8 দুগুণে 56 থাকলো 1। 14 দুগুণে 28 থাকলো 0। 7 দুগুণে 14 থাকলো 0। 3 দুগুণে 6 থাকলো 1। 2 কে 2 থাকলো 1। তারপরে এখানে 0 দিয়ে তারপরে একটা 1 দিতে হবে। তো এটা নিতে হবে নিচ থেকে উপরের দিকে। এটা হচ্ছে LSB, এটা হচ্ছে MSB, মোস্ট সিগনিফিকেন্ট বিট এবং লিস্ট সিগনিফিকেন্ট বিট। সুতরাং হবে রনি সমান সমান কত হবে? 1 1 1 0 0 1 1 0। এটা হচ্ছে কার টাকা?
রনির টাকা। তো এটা হচ্ছে রনির টাকা, আর জনির টাকা কিন্তু অলরেডি বাইনারিতে আছে। সুতরাং আমাদের এখন দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করতে হবে। তো দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করার নিয়মটা কি, সেটা হলো যে আমরা প্রথমে সংখ্যা দুটি লিখবো। সংখ্যা দুটা লিখবো কিভাবে? 1, তার মানে আমরা এখানে এই কাজ করবো, 230 বিয়োগ 182, 230 বিয়োগ 182, 230 বিয়োগ 182। এখন দেখো তো আসলে কার সামনে মাইনাস আছে? মাইনাস কিন্তু মূলত এই 182 এর সামনে আছে, তার মানে যেটা ছোট তার সামনে কিন্তু মাইনাস আছে, মানে বিয়োগের মাধ্যমে অঙ্কটা সমাধান করতে হবে। যেহেতু বলা আছে যে কার থেকে কে বেশি নিয়েছে, তাহলে এটা কিন্তু বিয়োগ করতে হবে। কতটুকু বেশি নিয়েছে সেটা কিন্তু বিয়োগ করতে হবে। তো বিয়োগ আছে কার সামনে? 182 এর সামনে। তো যার সামনে বিয়োগ তাকে কিন্তু 2 এর পরিপূরক করা লাগে, এটা আমরা জানি। যার যোগ তাকে কিন্তু 2 এর পরিপূরক করা লাগে না। যার সামনে, কারণ যোগটা কিন্তু কম্পিউটার সহজে বোঝা যাবে, কিন্তু বিয়োগটা কিন্তু কম্পিউটার বুঝবে না। এই বিয়োগটা করার জন্য এটাকে 2 এর পরিপূরক করার মাধ্যমে কম্পিউটারকে বোঝাতে হবে যে এটা আমাদের যোগ, এই অঙ্কটা যোগ। আচ্ছা, তাহলে আমরা 182কে 2 এর পরিপূরক করব। তাহলে 182 এটা সমমান বাইনারি মান কত? 1 0 1 1 0 1 1 0। তো 2 এর পরিপূরক কেমনে করতে হবে? প্রথমে 1 এর পরিপূরক। তাহলে 1 এর পরিপূরক মানে যা আছে তার উল্টাটা। আচ্ছা, আগে দেখি কয় বিট করে আছে, কয়টা বিট আছে? 1 2 3 4 5 6 7 8। হ্যাঁ, এখানে 8 বিট বাইনারি মান, 8 বিট অলরেডি করে দেওয়া আছে। সুতরাং আমাকে কোনো এক্সট্রা জিরো প্রথম সামনে অ্যাড করতে হবে না। তো সরাসরি আমি এটাকে 1 এর পরিপূরক করব কিভাবে? 0 1 0 0 1 0 0 1। এটা হলো 1 এর পরিপূরক। 1 এর পরিপূরক কথাটা লিখে দিব। 1 এর পরিপূরক আমি কথাটি লিখে দিব। এখন এর সঙ্গে 1 যোগ করলে হয়ে গেল 2 এর পরিপূরক। 1 যোগ করব, তাহলে 1 আর 1 ধরে শূন্য হাতে আছে 1, 0 আর 1 যোগ করলে হয় 1, হাতে আর কিছু থাকলো না। তারপরে আমি সবগুলো 0 0 1 0 0, এটা হচ্ছে 2 এর পরিপূরক। 2 এর পরিপূরক, 2 এর পরিপূরক। কয়টা বিট আছে দেখো? 1 2 3 4 5 6 7 8। এখানে 8 বিট আছে, 8 বিট আছে। সুতরাং এই বিটটা কিন্তু মূলত ক্যারি বিট। যেহেতু ক্যারি বিট 0 আছে, সুতরাং এটাকে আর 2 এর পরিপূরক করা লাগবে না। যদি ক্যারি বিট 1 থাকতো তাহলে কিন্তু আমাদেরকে আবার 2 এর পরিপূরক সংখ্যাটাকে করা লাগতো। তাহলে এটা কিন্তু মূলত জনের যে টাকা সেটার 182 এর 2 এর পরিপূরকের মান। এখন তাহলে এখন আমাদের কি বের হলো? আসলে মূলত রনি কিন্তু মূলত বেশি টাকা খরচ করেছিল। তাহলে রনি যদি বেশি টাকা খরচ করে, তাহলে রনি কত টাকা খরচ করেছিল? রনির বাইনারি মানটা কত? রনির বাইনারি মান কিন্তু এই যে এটা আমরা এটা থেকে বুঝতে পারলাম যে না, এটার থেকে এটাই কিন্তু আসলে বেশি। যেহেতু এখান থেকে আরেকটু বেশি ক্লিয়ার হলো যে এটা 2 এর পরিপূরক করলেও দেখা যাচ্ছে যে এই টাকার থেকে এই টাকাটা বেশি হয়। সুতরাং আমরা লিখবো যে রনির কি বলছে? কে বেশি মূল্যের বই কিনেছিল? রনি বেশি মূল্যের বই কিনেছিল, বেশি মূল্যের বই কিনেছিল। আমরা বিষয়টা ক্লিয়ার হয়ে গেলাম, রনি বেশি মূল্যের বই কিনেছিল। তো এখন আরেকটু ক্লিয়ার করতে হবে যে রনি আসলে কত টাকা বেশি মূল্যের বই কিনেছিল, এই জিনিসটা একটু ক্লিয়ার করতে হবে। কিভাবে করব? রনির যে টাকাটা সেটা হলো টাকাটা কত তোকে লিখছিলাম 1 1 1 1 1 1 0 0 110। এ ছিল রনির টাকা। আর রনির টাকা কত বেরোলো? 2 এর পরিপূরক এটা কত বেরোলো? 0 1 0 0 0 1 1 1 0। কার টাকা? জনির টাকা। এটা হচ্ছে রনির টাকা, আছে উপরেরটা। এখন এই দুটো যোগ করতে হবে, যোগ করলেই বের হয়ে যাবে। তো 0 1 আর 1 10 শূন্য হাতে আছে 1, এই একটা এখানে যোগ হবে, তাহলে আবার 1 আর 1 10 শূন্য হাতে থাকলো 1, এই 1 আর 1 10 শূন্য হাতে থাকলো 1, এই 1 এখানে যোগ হলে 0 আর 1 যোগ করলে হয় 1, হাতে কিছু নাই, তাহলে 1 1 আর 1 10 শূন্য হাতে আছে 1, 1 আর 1 10। তো হিসাব করলে দেখা যাবে যে এটা হচ্ছে নবম বিট। যেহেতু নবম বিটটা ওভারফ্লো হিসাবে কাজ করে, সুতরাং আমাদের অ্যান্সার হবে, সুতরাং যেহেতু নবম বিটটি ওভারফ্লো, অতএব রনি
বেশি কিনেছিল কত টাকা, এত টাকা, 110000 এত টাকা। এটার বাইনারি মান কত? এটার বাইনারি মান হচ্ছে এর সমান সমান দিয়ে এখানে সমান সমান দিতে পারো 48 টাকা। দশমিক মান হচ্ছে 48 টাকা। কারণ আমরা তো দশমিক মান ছাড়া অন্য কোনো সংখ্যায় অন্য কোনো মানে বুঝতে পারবো না যে টাকাটা কত। দশমিক থেকে কিন্তু এই জিনিসটা বোঝা যায়। তো এটা কিভাবে আমি 48 পেলাম সেটা তোমাদের একটু দেখাই। তোমরা জানো যে একটা এরকম নিয়ম আছে, সেটা যে কোনো সংখ্যাকে, কোনো বাইনারিকে পূর্ণ সংখ্যা করার জন্য, তাহলে 1 2 3 4 5 6 নম্বর ঘর হলো 32, তাহলে 32 এখানে একটা 1 হবে, আর পরেরটা হবে তারপর একটা 1, আর বাকিগুলো সব হবে 0। এখন সবগুলো যোগ করে দেখো, 32 আর 16, 32 আর 16 48, 32 আর 16 হয় 48, তাহলে 32 আর 16 হয় 48, তারপরে সবগুলো কিন্তু 0, তাহলে দেখো এটা থেকে কিন্তু আমরা 48 মানটা পেয়ে গেলাম। এভাবেই মূলত অঙ্কটি করা হবে। আশা করি সবাই বুঝতে পেরেছে।